তখনও ঘনিয়ে আসেনি অন্ধকার। সন্ধ্যার গা বেয়ে আবহাওয়া ধীরে ধীরে রূপ বদলে নাতিশীতোষ্ণ থেকে ক্রমেই শীতল হয়ে উঠছে। সময়টা অগ্রহায়ণ। রাজা প্রতাপরুদ্রের প্রাসাদের অদূরে যে ঘন ঝোপ, সেই ঝোপে একটা ছোট কোদাল জাতীয় বস্তুর দ্বারা মাটি খুঁড়ে গোল গর্ত করা হয়েছে। যে ব্যক্তি গর্ত খুঁড়েছেন সেই ব্যক্তি দীর্ঘদেহী, মাথার চুল লুটিয়েছে পিঠ ছেড়ে কোমর অবধি। আধো অন্ধকারে বোঝা যায় না সেই শরীরের বর্ণ, তবুও খেয়াল করলে বোঝা যায় বর্ণ খানিকটা তামাটে ধরনের। কোমরে পেঁচানো আছে ময়লা লাল রঙের কৌপিন। হাতের উপর লুটিয়ে আছে গুচ্ছ গুচ্ছ ধাতব চুড়ি, গলায় হারের মালা, যে মালা সদ্য খোঁড়া গর্ত ছুঁয়েছে। আশেপাশের উপাচার দেখলেই বোঝা যায় এখানে যা হতে চলেছে তা খুব একটা ভালো উদ্দেশ্যে হচ্ছে না। ক্রমেই ঘনিয়ে এলো রাত। ধীরে ধীরে আকাশে গাঢ় হয়ে এলো অঘ্রাণের পূর্ণিমার রাত। ফিনিক ফুটছে জ্যোৎস্নায়। মহারানী এসে দাঁড়ালেন বারান্দায়। এই রাজ্যের উন্নতির সীমা নেই, সবই রাজার জন্য। রাজাকে দেবতুল্য মনে করেন প্রজাগণ। এই একটা বিষয় যে রানী চন্দ্রাবলীর কাছে কত গর্বের, কত সম্মানের, সে কথা মুখ ফুটে তিনি বলতে পারেন না, কিন্তু মনে মনে রাজাকে তিনি বড্ড ভালোবাসেন। তিনি দেখলেন পর্দার ঝালরগুলো দুলছে হাওয়ার তালে তালে, ঝকমক করে উঠছে বিন্দু বিন্দু মুক্তোর মতো আলোর রেণু। একদলা হাওয়া ছুটে গেল রানীর শরীরে। মনটা প্রশান্ত হলো তার। কিন্তু হঠাৎই তার মনে হলো, মহারাজ কোথায়? কখন আসবেন তিনি? রাত্রি তো বেশ হয়েছে, এতক্ষণে তো তিনি অন্দরমহলে এসেই পড়েন। তবে তবে কি হলো? তিনি এক হাত উঁচু করেছেন, হাততালি দিয়ে ডাক দেবেন খাসদাসীকে। হঠাৎই কোমরের পাশ থেকে একটা শক্ত হাত রানীর কোমর জড়িয়ে নিল। ফিসফিস করে একটা গম্ভীর স্বর বলে উঠল, কার আগমনের প্রতীক্ষা করছিলে মহারানী? দাসীরা অন্দরমহলেই আছে মহারাজ। কেউ নেই, আমার আগমনে তারা বিদায় নিয়েছে। মহারানী কেবল একটা লম্বা নিঃশ্বাস ফেললেন। কি হয়েছে মহারানী? মহারাজ, এই বীরচন্দ্রপুর তার যুবরাজকে পেতে চায়। কেন মহারানী? যুবরানী হলেই বা ক্ষতি কিসের? কিছু বললেন না মহারানী, চুপ করে রইলেন। মহারাজ আরো গাঢ় হলেন মহারানীর কাছে। মিশে গেল মহারাজের ঠোঁট মহারানীর ঘাড়ের পাশ ছুঁয়ে। নির্জন অন্ধকারে আগুন জ্বলছে ঝোপের আড়ালে। হাওয়ায় উঠছে জ্বলন্ত ধুনির আঁচ। কুণ্ডলি পাকিয়ে যাচ্ছে রাশি রাশি ধোঁয়া। চারিদিকের উপাচার দেখে ভয়ে শিউরে উঠতে হয়। একটা মৃত পচা গলা শরীরের ওপর সেই ব্যক্তি উপবিষ্ট। দেখে বোঝার উপায় নেই যে সেই শরীর কোনো নারীর নাকি কোনো পুরুষের। চারিদিকে ঠিক ঠিক করছে অসংখ্য পোকামাকড়। তারা কোনো বস্তু, আর যে বস্তুটি দিয়ে মাখা রয়েছে সেই বস্তুর আকর্ষণে ছুটে আসছে ঝাঁকে ঝাঁকে। রাখা রয়েছে মৃত 3টে মহিষের মাথা। যে মহিষগুলোর মৃত্যু কতটা যন্ত্রণার ছিল সেটা তাদের চোখ থেকে গড়িয়ে পড়া জলের ধারারেখা দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে। কোনো এক দুর্বোধ্য বিভৎস মন্ত্রোচ্চারণে গমগম করছে আশপাশ। সেই মুহূর্তে কোনো দ্বিতীয় জীবিত মানুষের উপস্থিতি সেখানে থাকলে সে হয়তো ভয়ে শিউরে উঠত। ক্রমশ ঘন হয়ে উঠতে লাগলো অন্ধকার। এত আগুন, এত লেলিহান শিখার মাঝেও যেন এত অন্ধকার ক্রমেই গাঢ় হয়ে আসতে লাগলো। পোকার দল পাতালের গভীর থেকে ধীরে ধীরে ভেসে আসতে লাগলো এক গুরু গম্ভীর বিভৎস ঢাকের শব্দে, যে শব্দ রীতিমতো কাঁপাতে লাগলো ধীরে ধীরে চারপাশ। ক্রমশ গম্ভীর থেকে গম্ভীরতর হয়ে উঠতে লাগলো। প্রতিধ্বনি উঠল মৃত্যুর। সেই দীর্ঘদেহী মানুষ কাঁপতে লাগলেন সেই শব্দে।
কিন্তু থামালেন না তার মন্ত্রোচ্চারণ। আকাশে ঘুরতে লাগলো প্রবল এক হাওয়া, সেই সঙ্গে ঝাপটা দিয়ে উড়ে আসতে লাগলো কালো মেঘেদের দল। চকিতে ঝিলিক দিতে লাগলো বজ্র। মহারাজ তখন চুম্বনে ব্যস্ত অর্ধনগ্না মহারানীর শরীরকে। মহারানী বললেন, মহারাজ দেখেছেন দেখেছেন কেমন অশান্ত হয়ে উঠছে প্রকৃতি? কিন্তু কিন্তু একটু আগে এমন তো ছিল না। তবে তবে কি হলো? এমনটা তো হয়েই থাকে মহারানী। প্রকৃতি কখনো শান্ত, আবার কখনো বিস্তৃত বিভ্রান্ত। এতে আমাদেরই বা কি এসে গেল? না মহারাজ, ভালো করে খেয়াল করুন। এই যেন কেমন অন্যরকম, বড্ড অস্বস্তিকর। এই বলেই ডুবিয়ে দিলেন ঠোঁট মহারানীর ঠোঁটে। এদিকে সেই দীর্ঘদেহী মানুষটা মন্ত্র পাঠ করে চলেছে। আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে তার মন্ত্রের তেজ। বাতাস অশান্ত হয়ে উঠছে ক্রমাগত। বিদ্যুতের ঝিলিক আর চারিদিকে সৃষ্টি হওয়া এক তীব্র দুর্গন্ধই বলে দিচ্ছে যে সে মানুষটা যাকে আহ্বান করছে সে কোনো শুভ শক্তির প্রতীক হতেই পারে না। মহারাজ বা মহারানী কেউই খেয়াল করলেন না যে চুপি চুপি এক শয়তান আর তার বিষ বাষ্প মিশে গেল এই সুন্দর নগরীর বাতাসে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি ব্রতদীপ। রহস্যের অন্ধকারে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের জন্য রেখে গেলাম লেখক সাত্তকী বসুর কলমে পাপ। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ বার্তা। লেখক মহাশয় গল্পের রোমাঞ্চকর পটভূমি ও প্লট তৈরির খাতিরে বিভিন্ন অলৌকিক ও কাল্পনিক চিন্তাধারার আশ্রয় নিয়েছেন। বাস্তবের সাথে তার কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। রহস্যের অন্ধকারে টিমের তরফ থেকে আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, নিছক গল্প শোনার আনন্দ নিয়েই আমাদের গল্পগুলি গ্রহণ করবেন। মিস্টার পুলক রায় বসে থাকতে থাকতে একটা সিগারেট ধরিয়ে বললেন, রাজীব, আমার মনে হয় রাজপ্রতাপপুরের সমস্ত ঘটনা অস্বাভাবিক নয়। রাজীব ঠোঁটের ওপর দুটো আঙুল নাচাতে নাচাতেই বলল, তাহলে কি? আরে ওই যে মাফিয়ার কথা মনে আছে? লোকাল মাফিয়া। আমরা যখন জায়গাটা কিনতে যাই তখন আমাদের বলেছিল জায়গাটা কেনা যাবে না, কিনলেও ওকে এক পাত্তি দিতেই হবে। আপনার কি মনে হয় স্যার, ওই এইসব? অসম্ভব কিছু নয়, হতেও পারে। আমাদের দেখে ওই অধিকারী এন্টারপ্রাইজ জেলাস ফিল করছে, তাই এসব ঘটাচ্ছে ওই মাফিয়া টাইগার সিং এর সাথে হাত মিলিয়ে। আফটার অল এত বড় প্রজেক্ট। তবে আমাদের কি করা উচিত? করা উচিত বলতে ইনভেস্টিগেশন করতে হবে, নিজেদের বা পুলিশের হেল্প নিয়ে। রাজীব হাসল। স্যার, এতদিন ধরে আমরা এই লাইনে কাজ করছি, কোনোদিন কি আপনার মনে হয়েছে পুলিশকে মাল না খাওয়ালে কাজ হবে? দরকার কি এত ঝামেলায়? আমার কাছে প্রাইভেট ইনভেস্টিগেটর আছে, তারাই করবে। এতটা খরচও নেই, অনেকটা কমে কেসটা সাপটে যাবে। তুমি শিওর যে কাজটা ওরা পারবে? 100%। আমার দেখা ওরা অনেক জানু জানু বিষয় সলভ করে দিয়েছে। তারপর বলছো আমরা অধিকারী এন্টারপ্রাইজ আর টাইগার সিং এর খবর নেব? একদম স্যার, এটাই। তাহলে ডাকো, দেখো কাজ হয় কি। না হলে অন্য রাস্তা দেখতে হবে। কত টাকার ইনভেস্ট বলো তো? ইয়েস স্যার। কত হবে? 10,000 বাই দ্য ওয়ে, কি নাম আছে ওদের? পারপেন্ডিকুলার সলভ মানে পিপি। মেনলি দুজন ওরা টিম আছে, ওদের দুজনের নাম সিড আর ঈশান। ফাইন, ডাকো ওদের, কি হয় দেখো। সিড অফিসের পুরনো ফাইলপত্র ঘাঁটছিল। ঈশান কি করবে সেটা মোটেই না ভেবে পেয়ে বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়িতে একখান টান দিচ্ছিল। ফোনটা বেজে উঠল সিডের। খানিকক্ষণ সিডের কথাবার্তা শুনে
রহস্যের গন্ধ পেয়ে ঈশান বসলো গিয়ে সিডের পাশে। সিড ফোনটা রেখে ঈশানের দিকে তাকিয়ে বলল, কেস যেতে হবে। যাবো তো বটে, কিন্তু কোথায়? মাস্ট পিবিটি, ওই যে ফিল্ম সিটি বানিয়েছে পুরুলিয়ার ওদিকে, রুরাল, ওইখানের কেস। প্রতাপ, ইয়েস বেবি। খবরের কাগজে তো রীতিমতো শোরগোল পড়ে গেছে। কেসটা সলভ করলে কিন্তু দাঁত বের করো না, চলো রওনা দিই। ম্যানেজার নিজে ফোন করেছিলেন, অন্য কেউ কেসটা নিয়ে চলে যাবে। চলুন চলুন জলদি। পাইপের পোড়া তামাকটা ঝাড়তে ঝাড়তেই পুলকবাবু বললেন, রাজীব, ঘন্টা দুয়েক আগে তো ফোন করেছিলে, কই হে তোমার ছোকরা দুটো কই? আসার তো কথা স্যার, দাঁড়ান একটু ফোন করে দেখি। এই বলে রাজীববাবু ফোনটা বের করতে যাবেন, ঠিক তখনই সিড বলল, স্যার আসবো? কাঁচের দরজা ঠেলে ভিতরে এসে দাঁড়িয়েছে সিড। ঈশান উকি মারছে পিছন দিক থেকে। তাদের দেখে চট জলদি উঠে দাঁড়ায় রাজীব। আরে এসো এসো, ভেতরে এসো। পুলকবাবু পাইপে ততক্ষণে তামাক ভরছেন। মোটা ধোয়া কুণ্ডলি খেয়ে সিলিং ছুতে চাইছে। গম্ভীর স্বরে ওদের দেখে তিনি বললেন, আরে আরে এসো এসো, ভেতরে এসো। রাজীব বলেছে তোমাদের কথা, অল্প বয়সে তোমরা দারুণ কাজ করছো। ইয়েস স্যার। এ তো রজনীবাবু জানেন আমরা ওনার পরিচিত একজনের কেস সলভ করেছি। কাজটা স্যার আমরা যতটা সম্ভব গুরুত্ব দিয়েই করি। ঈশান হরহর করে আরো কথা বলতে গেলে সিড চিমটি কেটে চুপ করিয়ে দেয় তাকে। পুলকবাবু গম্ভীর স্বরে বললেন, তোমরা ঘটনাটা জানো? সিড বলল, ইয়েস স্যার, জানি। আপনাদের ফিল্ম সিটিতে মেগা শুটিংয়ে পরপর 3 অভিনেতার মৃত্যু। ইয়েস, যদিও তারা জনপ্রিয় খুব একটা নয়। যদি তারা জনপ্রিয় হতো, তাদের যদি খুব বেশি ক্ষমতা থাকতো, তাহলে বুঝতে পারছো, ওই অত কোটি টাকার প্রজেক্ট লাটে। আমার বিশ্বাস এই কাজে আমাদের প্রতিদ্বন্দ্বী অধিকারী এন্টারপ্রাইজ ও এই এলাকার স্থানীয় মাফিয়া চক্র জড়িয়ে আমাদের বদনাম করবার তীব্র একটা চেষ্টা। এত দূর পর্যন্ত বলে থামলেন পুলকবাবু। কিন্তু বদনাম করার চেষ্টা বুঝলাম, ব্ল্যাকশিপ কনসেপ্টটা বোঝেন তো? ইয়েস, বুঝি। কেউ আছে বলে মনে করেন? না, সেরকম কোনো সন্দেহ হয়নি। তবে তবে পুলকবাবুকে একটু চুপ করে থাকতে দেখে সিড একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখুন, লজ্জা পাবেন না বা কোনো সংকোচ রেখে কোনো কথা বলবেন না। সরাসরি বলুন, আমাদের কাছে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। না, ভয় পাওয়ার কোনো বিষয় নেই। তোমাদের টপিকটা খুলে বলাই আই থিঙ্ক বেটার। আসলে আমরা যে প্রপার্টির উপর এই ছোট্ট ফিল্ম সিটিটা বানিয়েছি, সেটা ওই অঞ্চলের প্রাচীন রাজবাড়ি। সেই বাড়ি নাকি কোনো এক প্রাচীন অভিশাপে অভিশপ্ত। আমি আসলে ওই মিথে কখনোই পা দেই না বা দিতে চাইনি। অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি না, তাও একটু মনটা খুঁতখুত করছিল। আমি কিনলাম, তৈরি করলাম। কাজ যখন চলে তখন তো কোনো সমস্যাই হয়নি, কিন্তু এই যে কাজ শুরু হওয়ার পর থেকেই এই সমস্যা, গুরুতর সমস্যা। অ্যাকচুয়ালি মিথটা কি বলতে পারেন? ঈশান প্রশ্ন করল। পুলকবাবু তামাকের অবশিষ্টটুকু ঝেড়ে ফেলে দিয়ে তারপরে বললেন, ঠিক জানি না, তবে 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 কোনো অভিশাপের বিষয়, কোনো দুষ্টু, ঠিক জানি না, জানো তো। ওকে স্যার, আমরা যাচ্ছি, গিয়ে ইনভেস্টিগেট করে একটু দেখি। বেশ, দেখো। সকাল সকাল সিড স্টেশনে পৌঁছে গিয়ে দেখল 8টা বেজে গেলেও এখনো ঈশান সেখানে এসে হাজির হয়নি। এদিকে পুরুলিয়া প্যাসেঞ্জারের সময় সকাল 8:15। মাথাটা গরম হলো সিডের, কখন আসবে সে। ফোনটাও করলো, কিন্তু ফোন বিজি বলল। তার মাথা আরোই গরম হতে লাগলো। সামনের চায়ের দোকান থেকে 1 কাপ চা নিয়ে চায়ে ফুঁ দিতে দিতে দাঁত কিরমির করতে লাগলো সে। 2 বার চায়ে ফুঁ দিতেই দেখা গেল ঈশানকে। হেলতে দুলতে আসছে সে আসতেই সিড রেগে মেগে বলল, আরে কোথায় ছিলি? 1 কাপ চা বল। হারামজাদা চা, কটা বাজে সে খেয়াল আছে? আরে ভাই। কি ভাই বলো? ঈশানের জন্য চা বলা হলো। সিড চাটা শেষ করতে পারল ঠিকই, কিন্তু ঈশান পারল না।
চায়ের কাপটা হাতে নিয়েই দৌড়তে হলো তাকে। ট্রেনে উঠে বসার জায়গা পাওয়া গেল। কলকাতা পুরুলিয়া ফার্স্ট প্যাসেঞ্জার এমনিতেই কলকাতা স্টেশন থেকে কম লোক নিয়েই রওনা হয়। ট্রেনটাও ছাড়লো নির্ধারিত সময়। ওরাও আস্তে আস্তে এগিয়ে গেল ওদের গন্তব্যের দিকে। ট্রেন যখন পুরুলিয়া স্টেশনে এসে দাঁড়ালো তখন সন্ধে নেমেছে। ওরা পুরুলিয়া শহরের পার্শ্ববর্তী একটা লজে নিজেদেরকে থাকার ব্যবস্থা করেছিল। নিজেদের মধ্যে কথা বলতে বলতে ওরা এগোলো সেই দিকেই। রাজপ্রতাপপুরে পুরনো রাজবাড়ির ওপর গড়ে ওঠা এই ফিল্ম সিটিটা বেশ জনপ্রিয় হয়েছিল প্রথম দিকে। প্রযোজক এবং পরিচালকদের ভিড়ভাট্টায় জমজমাট হয়ে থাকতো সারাটাক্ষণ। কিন্তু বেশ কয়েকটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গিয়েছে, আর সেটাই নাড়িয়ে দিয়েছে এই রাজপ্রতাপপুরকে আর এই সদ্য গড়ে ওঠা ফিল্ম সিটিটাকে। এখন সন্ধ্যা নামছে সবে সবে, দু একটা আলো জ্বলছে আশেপাশে, বেশ একটা মোহময়ী পরিবেশ। এই রাজবাড়ি বা সদ্য গজে ওঠা ফিল্ম সিটির গা বেয়ে একটা জলাশয়, আর সেই জলাশয়ের পাশেই গহীন অরণ্য না বলে বেশ ঘিঞ্জি গাছ দিয়ে জটলা বলা চলে। এই পুকুরেরই পূর্ব কোণে সদ্য নেমে আসা অন্ধকার একটু চোখ ঠেলে দেখলে দেখা যায় একটা ছোট্ট ছেলে হেঁটে আসছে। হেঁটে ঠিক নয়, কতকটা দৌড়েই আসছে এই পুকুরটার দিকে। কি বা কেন সেই সব প্রশ্নের উত্তর এখন দেওয়া সম্ভব নয়। কেবল এটুকুই বলা যায় যে এখানে কিছু একটা ঘটতে চলেছে, আর সেটা কোনো প্রাকৃতিক কিছু নয়, অতি প্রাকৃতিক অথবা এমন কোনো ঘটনা যে ঘটনার ব্যাখ্যা বা সদুত্তর কোনোটাই দেওয়া যায় না। অন্ধকারে চোখ সয়ে এলে বোঝা যায় ছেলেটি দাঁড়িয়ে আছে পুকুরের ধারে। তার লম্বা লম্বা জট পাকিয়ে যাওয়া চুল পিঠ ছুঁয়ে লুটিয়েছে নিচের দিকে। অন্ধকারেও বোঝা যায় তার গা বেশ মলিন, পরনে একখানা কৌপিন। সে দুহাত বাড়িয়ে কাউকে আহ্বান করল যেন। আকাশ বাতাস ফিস ফিস করে কি সব বলে উঠল। কি বলল সেটা জানা নেই, তবে সেই স্বর কোনো শুভ শক্তিকে আহ্বান করে না, এটুকু আমি নিশ্চিত। আর জলের মতো পরিষ্কার এই বিষয়টা। অল্প অল্প বিদ্যুৎ ঝিলিক দিয়ে উঠল যেন। পুকুরের জল কেঁপে উঠল। পুকুরের জলে অল্প অল্প করে পরিষ্কার হয়ে দুপাশে সরে যেতে লাগলো। একটা একটা কটু দুর্গন্ধ ভরে গেল আশেপাশে। পুকুরের ওপর লম্বা হতে থাকলো তার অবয়ব। কি ভয়ানক সেই দৃশ্য! সাধারণ মানুষের পক্ষে যা অসহনীয়। ছেলেটা চেঁচিয়ে চেঁচিয়ে চিৎকার করতে করতে বলল, ছেলেটা ধীরে ধীরে পরিণত হতে লাগলো এক ভয়ানক অবয়বে। হাত আর পায়ের নখ বড় হতে লাগলো ক্রমশ। কালো হতে লাগলো তার শরীর। মাথা থেকে চুলের জট পাকিয়ে ঝুলতে লাগলো তা পিঠ বেয়ে। আহ্বান, তার আহ্বানে পুকুরের বুক থেকে এক বিষ বাষ্প নিয়ে তৈরি হওয়া ভয়ানক অপশক্তি এক অদ্ভুতরে আওয়াজ করে উঠল। সেই আওয়াজ শরীর বুক সমস্ত কাঁপিয়ে রক্ত জল করে দেয়। পুরুলিয়া শহরটা তেমন জমজমাট নয়, আবার জমজমাট না বললেও ভুল হবে। পুরুলিয়া শহরের আশেপাশে যে সমস্ত গ্রামগঞ্জ রয়েছে সেই গ্রামগঞ্জের চাইতে পুরুলিয়া শহর বেশ উন্নত। মানুষের বেঁচে থাকার সমস্ত উপযোগী সমস্ত উপকরণে সবকিছুই রয়েছে এই শহরে। এই শহরেরই একটি হোটেল সুরিন্দর। যদিও কোম্পানি থেকে হোটেলে থাকার ব্যবস্থা সিডার ঈশানের দুজনেরই করার কথা ছিল, কিন্তু তবুও ওরা সেটাকে নাকচ করে দিয়ে লজিং এর ফিজ নিয়ে এই হোটেলে এসে উঠেছে। এই হোটেলটা পুরুলিয়া ঘুরতে এসে ওরা আগেও দেখেছে, আর এখানেই উঠেছিল। এই হোটেলের ব্যবহার আর হসপিটালিটি দুটোই ভীষণ ভালো। তাই জন্যই সিড ফ্রেশ হয়ে নিয়ে বিছানায় শুয়ে ঈশানকে বলল, ভাই, যা শুনছি কাল একবার স্পটে যেতেই হবে। আজও একজন মার্ডার হয়েছে। তাও ভাব ভাই, আমাদের প্রেজেন্সে। আসলেই, যদিও আমরা আসল স্পটে এখনো যাইনি। তোর কি মনে হয় স্থানীয় গুন্ডা দল এই কাজ করাচ্ছে? দেখ, হলেও হতে পারে।
আবার সত্যি কোনো অলৌকিক ঘটনাও হতে পারে। ঈশান এই কথাটা শুনে হেসে উঠল। আরে হাসির কি আছে ভাই? সিড হাসতে হাসতেই বলল, ভাই তুই ফিজিক্সের স্টুডেন্ট, শখ করে গোয়েন্দাগিরি করিস, তোর সব ভূত প্রেতের ভয়? ছি 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 ছি। এই বলে একটা বিদঘুটে হাসি হাসতে লাগলো ঈশান। সিডের বেশ বিরক্তই লাগলো ব্যাপারটা। সিডের এই হাসি বড্ড গা জ্বালিয়ে দেয় তার। ঠিক এমন সময় মিস্টার পুলকের ফোন। হ্যালো। ইয়েস স্যার। ও, তোমরা পৌঁছে গেছো তো? ইয়েস স্যার। তা তোমরা কাজ শুরু করবে কবে থেকে? স্যার কাল থেকেই। ওকে, গুড নাইট। শোনো, ওখানে ম্যানেজার দেবাশিস সাহা তোমাদের হেল্প করবে। তোমরা আগে ওনার সাথে কথা বলো, কাল মিট আপ করো। ওকে স্যার, গুড নাইট। ফোন রেখে বিছানায় এলিয়ে পড়ল সিড। এদিকে ঈশান শুয়েই পড়েছে। খাওয়া দাওয়া তারা লাউঞ্জে সেরেই এসেছে। বিছানা থেকেই বেড সুইচটা অফ করে দিয়ে সারাদিনের ক্লান্তিতে গভীর নিদ্রায় মগ্ন হয়ে পড়ল ওরা দুজনেই। মাঝরাতে ঘুম ভাঙল ঈশানের। প্রচন্ড গরম লাগছে তার। একেবারে ঘেমে একসা হয়ে গেছে সে। গলা শুকিয়ে এসেছে প্রচন্ড জল তেষ্টায়। বিছানা ছেড়ে সে উঠতে গেল, কিন্তু পারল না। কে যেন আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে তাকে। একটা হিসিসে শব্দ শুনে চমকে পাশে ঘুরে দেখতেই সে দেখল যে একটু দূরে একটা ধুনি জ্বলছে। সেই ধুনির ধোঁয়া অন্ধকারে অপ্রান্তের মানুষটিকে ভালো করে চেনার উপায় নেই, তবে সে যে সাক্ষাৎ শয়তান সেটুকু সে নিশ্চিত। কিন্তু সে এলো কি করে এখানে? সে চিন্তাই তাকে অস্থির করে তুলল। কিন্তু পর মুহূর্তেই গা বেয়ে একটা হিমেল স্রোত নেমে যায় তার। হিসিসিয়ে ওঠে সেই মূর্তি। কেন জানা যায় না, তবে এমন শব্দ, এমন হঠাৎ আর অদ্ভুত পরিস্থিতিতে মানুষের বুক কেঁপে ওঠা খুবই স্বাভাবিক। সে বলল, কে কে আপনি? কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে ঈশান। হেসে ওঠে সেই অশরীরী মূর্তি। ঈশান দেখতে পায় ধোঁয়া সরে গেছে, পাতলা হয়েছে অন্ধকার। কিন্তু হে কে? এমন অদ্ভুত ভয়ানক মূর্তি আগে কোনোদিন দেখেনি সে। মাথাটা সাপের মতো, একটা চিরা লকলকে জিভ বারবার বেরিয়ে আসছে সেই মুখের ভেতর থেকে। তার অঙ্গ পুরো কালো, কিন্তু সুঠাম সেই অঙ্গে একটা পৈতের উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে। মাথার উপরে মণির মতো জলজল করে জ্বলছে দুটো চোখ। নীল সেই চোখে চোখ পড়লেই বুকের রক্ত জল হয়ে যেতে পারে এক নিমেষে। হিসিস করে সেই মূর্তি বলে ওঠে, মহারাজা প্রণাম নেবেন, চিনতে পারেন আমাকে? এই মহারাজা, কে এই মধ্যরাতের আগন্তুক? বিধি বা রেখেছে কেন তাকে? এসব গুচ্ছ গুচ্ছ প্রশ্ন এসে তার মাথায় জট পাকিয়ে যেতে শুরু করে। সে প্রশ্নগুলোর উত্তর করতে চায় আগন্তুককে, কিন্তু সে প্রশ্নগুলো করতে চায় সেই আগন্তুককে, কিন্তু পারে না। সমস্ত প্রশ্নগুলো একসঙ্গে দলা পাকিয়ে কেবলই গোঙানির মতো এক নির্যাস হয়ে আসে তার মুখ থেকে। ঠিক এমন সময় কে যেন তাকে প্রচন্ড জোরে জোরে ধাক্কা দিতে দিতে ডাকতে লাগলো, ঈশান, এই ঈশান। ঈশান ধরফর করে বিছানায় উঠে বসে। সে দেখে যে ঘেমে স্নান করে গেছে সে। তাহলে এতক্ষণ কি তাহলে স্বপ্ন দেখছিল সে? সিডকে সে শুয়ে পড়তে বলে বিছানায়। সে নিজেও শুয়ে পড়বে বলে। এরপরে সে উঠে বাথরুমে যায়। মাথার ওপরে সামান্য জল ছিটিয়ে আয়নায় তাকাতেই অবাক হয়ে যায় সে। এটা কি? আয়নায় তার অবয়ব নেই, রয়েছে কোন এক প্রাচীন যুগের মহারাজের অবয়ব। অনেকটা তার মতোই দেখতে, কিন্তু এ কি? চারদিকের পরিবেশ কেমন যেন পাল্টে যাচ্ছে। এ কোন হোটেলের বাথরুম তো মোটেও নয়, কোন এক প্রাচীন রাজপ্রাসাদ। হ্যাঁ, আর এটা কি পোশাক? নিজের পোশাকের দিকে তাকায় সে, আর অবাক হয়েই ভাবতে থাকে এসব কি হচ্ছে তার সাথে। এমন পোশাক পরা তো দূরের কথা,
কোনোদিন চোখেও দেখেনি সে। হঠাৎই একটা তীব্র কটু গন্ধে যেন ভরে গেল সমস্ত পরিবেশ। ঈশান স্পষ্ট শুনতে পেল একটা হিসিসের শব্দ। ভয়ে গা শিউরে উঠল তার। সে মৃত্যুদূতের আহ্বান নয় তো এটা? উফ, কি ভয়ানক! প্রচন্ড ভয়ে সে চোখ রাখলো আয়নায়। কিন্তু এ কি? আয়নায় স্পষ্ট হয়েছে ওদিকের দেওয়ালের গায়ে ঝুলতে থাকা পর্দাগুচ্ছ। একটু একটু করে বেরিয়ে আসছে সেই সাপের মতো মস্তক। আর থাকতে না পেরে ঈশান প্রচন্ড চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। দু চোখে তার নেমে আসলো গাঢ় থেকে অতি গাঢ় অন্ধকার। অল্প অল্প চোখ খুলে ঈশান দেখে সিড দাঁড়িয়ে আছে ওর সামনে। চোখ খুলতেই প্রশ্ন করল সিড, কি হয়েছিল তোর? শরীর খারাপ? প্রশ্নের কোনো উত্তর দেয় না ঈশান। আধো আধো চোখে এসে দেখতে পায় অন্ধকার রাত কেটে গিয়ে এখন ফুটফুটে চারিদিক, অর্থাৎ সকাল হয়ে গেছে। আস্তে আস্তে উঠে বসে সে। গা হাতে পায়ে অসহ্য না হলেও বেশ একটা তীব্র ব্যথা। টান টান হয়ে কোনো মতে ভালোভাবে উঠে বসে আড়মোড়া ভাঙতে থাকে সে। বাবু যেন ঘুম থেকে উঠলেন, অথচ কাল রাতে ওনাকে বিছানায় টেনে নিয়ে আসতে কাল ঘাম বেরিয়ে গেছে। উফ, কি চেহারা! কি হয়েছিল আমার? কাতর কণ্ঠে প্রশ্ন করে ঈশান। শরীরটা ভালো নয় তো উঠলি কেন? না ভাই, যেতে হবে তো, এতটা রাস্তা। সে তো যাবই। একটু ভাবে সে, তারপরে বলে, না, শরীর যদি খারাপ হয় কি দরকার যাওয়ার? আমার দরকার আছে। কথাগুলো দৃঢ়ভাবে বলে ঈশান নিচে নেমে বাথরুমে আসে। বাথরুমে ঢুকেই দরজাটা বন্ধ করে দেয় সে। চারিদিকে ভালো করে চোখ বোলায়, কিন্তু না, কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই। তবে কাল রাতে ওগুলো কি ছিল? স্বপ্ন? কই না তো, এত স্পষ্ট স্বপ্ন হতে পারে কখনো? কিছুতেই মেলাতে পারে না ঈশান। চোখে মুখে জল দেওয়ার জন্য কল খোলে। চোখ বুঝে জলের ঝাপটা দিতেই একটা গরম কিছুর ঝাপটা যেন তার মুখে লাগে। সঙ্গে সঙ্গে একটা কিছু দুর্গন্ধে গা গুলিয়ে ওঠে তার। চোখ খুলে আয়নায় তাকাতেই ভয়ে আতঙ্কে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন কুঁকড়ে যায় তার। যেটুকু ঝাপটা সে দিয়েছে তা মোটেও জলের নয়, সেটা পচা কোনো রক্তের। চোখ বুঝে আতঙ্কে চিৎকার করতে যাবে, মুহূর্তে তার মনে হয় এ তো এমন কিছুই নয়, এ তো খুব সাধারণ জল। তবে তবে কি হচ্ছে তার সাথে? মাথা ধরে আসে তার। বেসিনে হেলান দেয় সে, মাথা ধরে বসে পড়তে যায়। কিন্তু তার মনের গভীরে থাকা অজ্ঞাত কোনো ব্যক্তির ডাকে সে শক্ত হয়ে স্থির হয়ে উঠে দাঁড়ায়। কিন্তু কিছুতেই বুঝতে পারে না কেন এমন ঘটছে, কেন বারংবার এমনটাই হচ্ছে তার সাথে। না, খুঁজে বের করতেই হবে তাকে। মুখ মুছে নেয় সে দেওয়ালে। আস্তে আস্তে বেরিয়ে আসে বাথরুম থেকে। কোনো কথা বলে না সিডকে, চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তারপরে বলে, আমি একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিচ্ছি, তুই একটু গাড়ি বা যা কিছু করবি রেডি করে নে। সিড বুঝতে পারে ঈশান বোধহয় অসুস্থ, কোনো কারণে ঘেঁটে আছে, কিন্তু ওকে কিছুই বলে না বা বলতে চাইছে না। তাই ওকে ডিস্টার্ব না করে নিজের কাজ করতে থাকে সে। খানিকটা সময় চোখ বুজে ঘুমিয়েই পড়েছিল ঈশান। সিডের ডাকেই ঘুম ভাঙে তার। ভাই, শরীর খারাপ? না, একেবারেই না। কেন বলতো? এমন। সিডের কথা শেষ হয় না, তার আগেই ঈশান বলে ওঠে, জাস্ট গাটা ম্যাচ ম্যাচ করছিল, আর কিছুই না। ঈশান বুঝতে পারে শরীরটা খারাপ, খুবই খারাপ। কিন্তু এমনটা হয় যখন কোনো কিছু খুঁজে পাওয়ার নেশা বা আবিষ্কারের নেশা ভীষণভাবে চেপে বসে, ভীষণ রকম হাবে ভাবে সে ধরা দিতে চায়। তখন শরীর খারাপের মতো বিষয়গুলো ভীষণ তুচ্ছ মনে হয়। তাই জন্যই ঈশান উঠে বসে। ওকে এবারে বেরোতেই হবে, যা কিছু হয়ে যাক সে থেমে থাকবে না, তাকে বেরোতেই হবে। ওরা যখন গাড়ি ছাড়লো তখন দুপুর গড়িয়েছে। সিড কখনোই চায়নি যে এই শরীর নিয়ে ঈশান না খেয়ে বেরোক। পুরুলিয়ার রাস্তায় এই সময় বেশ রোদ,
কিন্তু রাস্তায় বেশ হাওয়াও চলছে। সিড চেয়েছিল একটা শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি, কিন্তু কোনো মতেই এই জায়গায় সেটা পাওয়া গেল না। চারিদিকে পাথুরে জমি, সেই জমির মাঝখান বরাবর কালচে নদীর মতন বয়ে গেছে পিচ রাস্তা। রাস্তা বড়ই সুন্দর, মাঝে মাঝে দু একটা গাছ, কিন্তু গাছের আকার আয়তনগুলো বেশ বড়। বাকি জমি রুক্ষ, দূরে পাহাড়ের ঢালে ঢালে সবুজ ঘাসের জমি। সেই জমিতেই দু একটা গরু গাই চড়ে বেড়াচ্ছে এই দুপুরের রোদে। সেই সমস্ত দৃশ্য দেখতে দেখতেই ওরা এগিয়ে চলল ওদের গন্তব্যের দিকে। আন্দাজ এখনো ঘন্টা দুয়েক সময় লাগবে, অর্থাৎ ওই ফিল্ম সিটি বা রাজবাড়ি যাই বলা হোক না কেন, সেখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 5টা বাজবে। ঈশানের খাওয়া দাওয়া করার পরে শরীরটা ভালোই লাগছিল, কিন্তু গাড়ি চলতে শুরু করার পরেই শরীরটা আবারও খারাপ লাগতে শুরু করলো। সে তার মাথা সিটে এলিয়ে দিয়ে ঘুমোতে লাগলো। গাড়ি চলতে লাগলো নিজের মতো করে, আর সিট বসে বসে ফোন ঘাঁটতে লাগলো নিজের মতো। গভীর জঙ্গল যেখানে শুরু হয়েছে, সেই জঙ্গলের শুরুতেই একদল মানুষ ঘর বেঁধে থাকে। এই রাজ্যের রাজা ভীষণ দয়ালু, প্রজাদরদি। এই মহারাজ যখন জঙ্গলে শিকার করতে আসেন, তখন এই জঙ্গলের আশেপাশে মানুষদের দিয়ে যান দুহাত ভরে বেঁচে থাকার রসদ। টাকা পয়সা, সোনা দানা, একেবারে খাবার দাবার দিয়ে তিনি বিলিয়ে দেন নিজেকে। এখানে এখন উৎসবের রেশ সেজে উঠেছে জঙ্গলের আশেপাশের এই ছোট্ট সভ্যতা, কেননা মহারাজ আসবেন দিন দুয়েক পরেই। আকাশে বাতাসে তখন উৎসবের রেশ। রাজা আসছেন, কিন্তু মন ভালো নেই একজনের। জঙ্গল যেখান থেকে শুরু হচ্ছে, সেই শুরুতে আর এই সভ্যতার একেবারে শেষ প্রান্তে একজন মানুষ থাকেন, যে ভালোবাসেন এই জঙ্গলকে, জঙ্গলের প্রত্যেকটা জীবজন্তুকে। রাজা আসেন, অবাধে হত্যা করেন, তারপর চলে যান। কিন্তু এবারে তিনি দৃঢ় প্রতিজ্ঞ, রাজার কাছে তিনি নিবেদন করবেনই। কিন্তু কি নিবেদন করবেন সেটা তিনি স্পষ্ট জানেন, কিন্তু জানেন না যে কিভাবে সেই নিবেদনটা রাজার কাছে তিনি করবেন। এমনকি তাকে তার গায়ের লোক ঘেঁষতেও দেন না কাছাকাছি। কিন্তু তিনি তো কারোর কোনো ক্ষতি করেননি। তিনি যেটুকু যা করেন তা সকলের ভালোর জন্যই, সকলের ভালো চেয়েই করেন। তিনি তো জঙ্গলের পশু পাখিদেরও পর্যন্ত ভালো চান। এত প্রজাবৎসল রাজা তিনি তো আগে দেখেননি বা শুনেননি এরকম কোন রাজার কথা। তবে পশু পাখিদের ওপর সেই রাজা এত অনাচারী কেন? দেখতে দেখতে সেই দিন চলে এলো যেদিন রাজা আসবেন। আকাশে বাতাসে উৎসবের রেশ, বাঁশি, ঢাক, ঢোল আর করতালের শব্দে মুখরিত হচ্ছে জঙ্গলের পরিবেশ। এক সুগন্ধে ভরপুর চারিদিক, জঙ্গল থেকে বয়ে আনা ফুলের আর সেই ফুল পিষে তৈরি করা সুগন্ধির। গাছে গাছে পাখি ডাকছে। সে গ্রামের একপাশে বসেছে সুরা প্রেমীদের আসর। যতই হোক রাজা আসছেন, তাদের ঈশ্বর আজ আসছেন তাদের মাঝে। কিন্তু একজনের মনে ঘোর শঙ্কা। এবার তো নির্বিচারে তিনি হত্যা করবেন পশুদের, আর সেই রক্ত মাংসই বিলিয়ে দিয়ে যাবেন সাধারণ মানুষদের মধ্যে। আর সেই রক্ত আর মাংস দিয়ে অবাধে হোলি খেলবে জনজাতি। কিন্তু তিনি অপেক্ষা করছেন কখন মহারাজ আসবেন। তিনি পথ আগলে দাঁড়াবেন, অনুনয় করবেন। তার সঙ্গে রয়েছে তার পোষা আচমন। এটি একটি সাপ, যে সাপটিকে তিনি সন্তান স্নেহে মানুষ করেছেন। বিশাল এই সংসারে আচমন ছাড়া আর কেউই তার নেই। দূর দিগন্তে দেখা যায় ধুলোর মেঘ জমেছে, মাটি কাঁপছে, আওয়াজ উঠছে খটাখট খটাখট শব্দে, অর্থাৎ রাজা আসছেন। সঙ্গে রয়েছে তার সৈন্যদল আর সভাসদবর্গ। মানুষটি সোজা হয়ে উঠে দাঁড়ালেন, কিন্তু তিনি ভুলে গেলেন আচমন তখনও মাটিতেই রয়েছে। সময়টা অন্ধকার নামছে, সন্ধ্যা প্রায় আসন্ন। সিডের ডাকে ঘুম ভাঙল ঈশানের। চোখ খুলে দেখে
আঁধার নামছে এই পুরুলিয়া শহরে। একটা ধুলো ধুলো গন্ধ নাকে আসছে ওর। ধীরে ধীরে চোখ মিলে সিডের দিকে তাকিয়ে সে বলল, এখনো কতটা দূর রে? আর তো খানিকটা। শরীর ঠিক লাগছে এখন? অনেকটাই ঠিক লাগছে, তবে তবে কি? ঘাটটায় খুব ব্যথা। গাড়ির সিটে অমন করে হেলান দিয়ে শুয়েছিলি, তাই হয়তো। হয়তো নয়, ওটাই হবে। ওরা কথা বলতে বলতেই দেখতে পায় সামনের প্রশস্ত রাস্তা থেকে বাঁক নিয়ে একটা সংকীর্ণ রাস্তা ঢুকে গিয়েছে বাঁ দিকে। সেই রাস্তা বেশ সুসজ্জিত আর নানা রঙের আলোয় মোড়া। রাস্তাটা যেখানে শেষ হয়েছে সেখানেই সেই প্রাসাদ সম বাড়ি, অর্থাৎ পুরনো রাজবাড়িকে ঘষে মেজে চকচকে করে তোলা ফিল্ম সিটি। গাড়ি বেঁকে বাঁ দিকে রাস্তা ধরল। আলোর ভেতর দিয়ে গাড়ি এগিয়ে যেতে থাকে ওই ইমারতের দিকে। গাড়ি যখন সেই ফিল্ম সিটির সামনে দাঁড়ালো তখন বেশ সন্ধ্যা হয়েছে। চারিদিকে ঝলমলে আলো। এখানে বেশ পয়সা খরচ করেই করেছে, সেটা দেখলেই বোঝা যায়। কিন্তু আশেপাশের পরিবেশ বেশ থমথমে। এতগুলো খুন হয়ে গেছে বলেই কি? গাড়ি থেকে নামতে না নামতেই পুলকবাবুর ফোন। কি তোমরা পৌঁছে গেছো তো? হ্যাঁ স্যার, পৌঁছে গেছি। ভেরি গুড। শোনো, তোমরা কি আজ অতটা রাস্তা ফিরবে? ফিরবো না মানে? আচ্ছা, চিন্তা করো না। আমি তোমাদের ওই ফিল্ম সিটিতে থাকবার জন্য বলবো না, বলবো আমাদের ওখানকার যে ম্যানেজার আছে তার বাড়িতে থাকার জন্য। পুরুলিয়া টাউনে ফিরতে তো তোমাদের আরো ঘন্টা দেড়েক লাগবে। শুনলাম তোমার বন্ধু এমনিতেও অসুস্থ, তাই। সিড একটু চিন্তা করলো, তারপর বলল, না স্যার, ফিরবো। আমরা এখানে যা যা দেখতে চাইছি আমাদের হেল্প করতে বলুন। গাড়ি তো রয়েছেই। আজকের মতো তাড়াতাড়ি মিটিয়ে বেরিয়ে যাব। ওকে, তাহলে তোমাদের যেমন ইচ্ছে তেমনটাই করো। ম্যানেজার বাবু রয়েছেন, উনি হেল্প করে দেবেন। ইয়েস স্যার। ফোন রেখে সিড ঈশানের দিকে তাকালো। ঈশান তখন গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বেশ বিধ্বস্ত লাগছে তাকে তখন। ম্যানেজার সাহেব ততক্ষণে বেরিয়ে এসেছেন। ওদের দিকে তাকিয়ে তিনি বললেন, আসুন ভিতরে। হ্যাঁ, চলুন। ঈশান হেলান ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। সিড আর ঈশান দুজনের ম্যানেজার সামনে সামনে চলল। ঠিক তখনই ঘটল বিপত্তিটা। কোথা থেকে একজন পাগল সোজা এসে পড়ল ঈশানের পায়ে। বহু ভেতরে যাবেন না, ভেতরে যাবেন না, তো ভাই আপনার ভেতরে যাবেন না। বহু ভেতরে যাবেন না, ভেতরে যাবেন না, তো ভাই আপনার। ম্যানেজার সাহেব তখন জোর চিৎকার করে কাউকে ডাকতে যাবেন, ঠিক তখনই সেই পাগল শটানো উঠে দাঁড়িয়ে ঈশানের হাত ধরে বলতে লাগলো, বাবু বাবু আপনি আপনি যত তাড়াতাড়ি পারেন পালিয়ে যান। বাবু বাবু পালিয়ে যান। ও ও ও ওই শয়তান আপনার জন্য ওত পেতে বসে আছে। পালিয়ে যান, যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যান, পালিয়ে যান। ততক্ষণে দুজন সিকিউরিটি গার্ড এসে সেই পাগলটিকে ধরে টানতে লাগলো। পাগলটাকে এতক্ষণে ভালো করে লক্ষ্য করলো সিড। লম্বা কালো চেহারা, পরনে ময়লা জামা কাপড়, গায়ে চাপ চাপ জমে যাওয়া ময়লা, গোটা মুখে জঙ্গল পাকানো দাড়ি, কপাল বরাবর লম্বা কাটা একটা দাগ। তাকে দেখে দীর্ঘশ্বাস ফেলল সিড। কিন্তু কেন ঈশানের সাথে এমন হচ্ছে কেবলই সেটা ঘুরপাক খেতে লাগলো সিডের মাথায়। ঈশান জিজ্ঞেস করল, লোকটি কে? ম্যানেজার হেসে বলল, না জানি না স্যার, তবে এখানেই থাকে। আমাদের এখান থেকে কেউ কেউ খাবার দেয়, সেই খাবার খেয়ে বেঁচে পড়তে আছে, কিন্তু কোনোদিন এমন করেনি। আচ্ছা কেন? যাকে ছাড়ুন, 6:30 বাজল। চলুন ভিতরের দিকে যাওয়া যাক। এদিকে তো আজ আবার আপনারা ফিরবেন। ওরা ম্যানেজারকেই অনুসরণ করলো অগত্যা। ম্যানেজার সামনে আর সিড আর ঈশান পিছনে পিছনে চলতে লাগলো। ঈশান ঠিক যে মুহূর্তে রাজবাড়ির বা অধুনা ফিল্ম সিটির দরজায় পা রাখলো, একটা হিমেল স্রোত কোথা থেকে যেন ছুঁয়ে গেল ওকে। কোনো ভয় নয়, কোনো কিছু থেকে শঙ্কা নয়, এ যেন কেমন এক অনুভূতি, যে অনুভূতির কোনো ব্যাখ্যা হয় না। যা কিছু হতে পারে সেটুকু অবচেতন মন থেকে উঠে আসা কোনো বিকার বোধ বা কোনো কিছুর অগ্রিম হুঁশিয়ার বার্তা। অনেক কথা ভাবতে ভাবতেই এগিয়ে চলল ঈশান।
যে ভাবনার যৌক্তিকতা আর অযৌক্তিকতার তর্কে বিতর্কে না যাওয়াই ভালো। সিড কথা বলে চলেছে ম্যানেজারের সঙ্গে। টুকরো টুকরো কথা কানে আসছে ঠিকই, কিন্তু ওর সব মনে নেই। ওর কেবলই মনে হচ্ছে এত চেনা, এর প্রতিটা রোয়াক, প্রত্যেকটা ঘরের দরজা, এমনকি বাইরে ফেলে রাখা পুরনো চেয়ারটা পর্যন্ত সবকিছুই কেমন চেনা চেনা, অদ্ভুত। ঈশানের কেমন যেন অন্ধকার অন্ধকার হয়ে আসতে লাগলো চোখ। তালগোল পাকিয়ে যেতে চায় সমস্ত চেতনা। না, একটু বসতেই হবে। ঈশান ওদের অলক্ষ্যে দৌড়ে বসতে গেল একটু দূরে রাখা একটা টুলে, কিন্তু বসতে পারল না। তার আগেই হুড়মুড়িয়ে পড়ে গেল মাটিতে। ঝাপসা অন্ধকার হয়ে এলো ওর দুই চোখের সামনে। এরপর অনেকটা সময় কেটে গেল। আস্তে আস্তে ঈশান চোখের পাতা খুলতেই চোখের সামনে ভেসে উঠল একটা মেয়ের মুখ। ভীষণ শান্ত দুটো চোখে যেন মায়াবী টান। ঈষৎ কোকড়ানো চুলগুলো গাল ছুঁয়ে নামছে যেন। একটু ধাতস্থ হতে সময় লাগলো ঈশানের। এ তো রিমা, ওর প্রাক্তন। ও কেমন করে এখানে? ধর্মর করে উঠতে যাবে, ঠিক এমন সময় সিডের বাধায় শুয়েই থাকতে হলো ঈশানকে। উনি তো খুব অসুস্থ। আমার মনে হয় আপনারা কলকাতায় ফিরে যান, ফিরে গিয়ে ওনার চিকিৎসা করান, ভালো হলে কাজ শুরু করুন। ঈশানের উত্তর দেওয়ার বিশেষ ক্ষমতা তখন নেই। নানান রকম চিন্তা তখন গোলমাল পাকাচ্ছে ওর মাথায়। প্রথমত, কেন এমন হচ্ছে? রিমা এখানে কি করছে? সত্যিই কি ওর শরীর খারাপ, নাকি অন্য কিছু? ভাবতে পারছে না কিছু ঈশান। সে চোখ বুজে ফেলল। সময় পেরিয়েছে নিজের মতো। সিড হাত করে দেখে বুঝল ওরা ফিল্ম সিটিতে যখন এসে পৌঁছেছিল তখন বাজছিল সন্ধে 6টা, আর এখন রাত 9টা বাজে। সিড উদ্বিগ্ন কণ্ঠে বলল, ম্যানেজার সাহেব, আমাদের ঘরে ফেরাই দরকার। আপনি ঠিকই বলেছেন। ওকে। ঈশান, তোকে কি তুলে ধরতে হবে, না নিচে পারবি? ঈশান ধীরে ধীরে উঠে বসে বলল, পারবো। আস্তে আস্তে উঠতেই ওর মাথাটা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। সেই আধবুজা চোখেই সে বলল, ওকে, তবে একটা কথা, রিমা ম্যাডাম এখানে কি করছেন আমি জানি না, কিন্তু প্লিজ উনি যেন আমার বা আমাদের সামনে না আসেন। ছাড় তো ওসব। শরীর খারাপ না তোর? চল রুমে চল। সিডের কাঁধে ভর দিয়ে ঈশান উঠে দাঁড়ালো। ধীর পায়ে এগিয়ে গেল রাজবাড়ির বাইরে। পেছনে পড়ে থাকে সদ্য গজিয়ে ওঠা ফিল্ম সিটি আর প্রাচীন অভিশপ্ত রাজবাড়ি। ঠিক অফিসের দরজা ধরে দাঁড়িয়ে রয়েছে রিমা, ঈশানের প্রাক্তন। ওর চোখের কোণ বেয়ে ঝরঝর করে গড়িয়ে পড়ছে জল। হাওয়ার রোল ওঠে। সবই তো পিছু টান, নতুনের সৃষ্টি। সেও তো পিছু টান ঘিরেই। অন্ধকারের গা ঘেঁষে চলতে লাগলো ওদের গাড়ি। চাঁদনি রাত শেষ হয়ে এখন মরা জ্যোৎস্নার আঁকি বুকি। জায়গায় জায়গায় রক্তিম হয়ে আছে এখানে আকাশ। ঈশান শরীরটা এলিয়ে দিয়েছে সিটে, আর একরাশ চিন্তা মাথায় নিয়ে সিড ওর পাশে বসে প্রত্যক্ষ করছে এই আকাশের বুকে মৃতপ্রায় জ্যোৎস্নাকে। সে ভাবতে লাগলো, কি হলো ঈশানের? এত শক্তপোক্ত একজন মানুষের তো এমন হওয়ার কথা নয়। এদিকে গাড়ি চলতে লাগলো রাস্তার ধার ঘেঁষে। হঠাৎই আচমকা ব্রেক কষল ওদের গাড়ি। প্রচন্ড ঝাঁকুনি দিল। সিড অবাক হয়ে তাকিয়ে দেখল ফিল্ম সিটির সামনে বসা সেই পাগলটা। ওরা অবাক হয়ে উঠল। ঈশান তখনই জেগে গেছে গাড়ির ঝাঁকুনিতে। ড্রাইভার হ্যাটহুট করতে লাগলো। ওরা থামালো ড্রাইভারকে। দুজনেই নামলো গাড়ি থেকে। একটা বিস্কুটের প্যাকেট ওদের গাড়িতেই ছিল। সেই প্যাকেটটাই ওরা হাতে দিল পাগলটার। পাগলটা খুব শান্ত হয়ে সেই প্যাকেটটা হাতে নিয়ে ওদেরকে নমস্কার জানালো। ঈশান বলল, তোমার নাম কি? পাগলটা কোনো কথা বলল না। গাড়ির আলোতে ওরা পরিষ্কার দেখতে পেল পাগলটা ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে ঈশানের দিকে। সে চোখে ভাবলেশীনতা নেই,
যেটুকু আছে সেটুকুই শ্রদ্ধার কৃতজ্ঞতা। সে অমন স্বরেই বলল, মহারাজ, আপনি আপনি আবার এসেছেন। আপনি আপনি পালিয়ে যান মহারাজ, আপনি আপনি পালিয়ে যান। এই বলেই সে দৌড়তে দৌড়তে একই কথা বারবার বলতে বলতে যেন অন্ধকারে মিশে গেল। একটু একটু করে তার কণ্ঠস্বর যেন মিশে গেল ওই দূরে। ওরা দুজনেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এই আকস্মিকতার রেশ কাটিয়ে গাড়ি আবার চলতে শুরু করেছে। গুচ্ছ গুচ্ছ প্রশ্ন ওদের মাথায় ভর করছে বারবার। লোকটা কে? সে কি সত্যি পাগল নাকি অন্য কেউ? এমন কেন হচ্ছে ওদের সাথে? যা কিছু ঘটে চলেছে তা কি সত্যি? আর তা সত্যি হলেও কেন হচ্ছে এমন? এই সমস্ত প্রশ্নের উত্তর না পেয়ে এবং আর ভাবতে না পেরে ঈশান আবারও সিটে তার মাথা এলিয়ে দিল। গাড়ি এগিয়ে চলেছে অন্ধকারের বুক চিরে, আলোর কুঁচি ছড়াতে ছড়াতে তার গন্তব্যে। আজকের প্রত্যেকটা ঘটনা যেন এক একটা ট্রমার মতো কাজ করছে ঈশানের সমস্ত শরীরে। যদিও কাল থেকে যা যা ঘটছে সেগুলো সবকিছুই ভাবাচ্ছে ঈশানকে। সিড জানে, ও চিন্তিত বটে, কিন্তু ও তো আর ঘটনাগুলো প্রত্যক্ষ করেনি, ঘটনাগুলো সামনেও আসেনি। তাই ওকে ঈশানের শরীরের কথা ভাবালেও ওর ভাবনাতে আসছে না ঈশানের সাথে ঠিক কি কি ঘটেছে। এখন রাত 11:30। ঈশান বিছানায় শুয়ে থাকতে পারে না। উঠে আসে হোটেলের ঘরের লাগোয়া ছোট্ট ব্যালকনির কাছে। চোখ মেলে তাকায় বাইরের দিকে। বাইরে তখন ঘন কালো অমানিসা। রাতের আকাশে শিল্পীর অদ্ভুত সব শিল্পকর্ম। ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় এক একটা নক্ষত্রের গায়েও যেন অসংখ্য নানান জরিপ। অবাক হয়ে দেখে ঈশান। এসব যেমন প্রত্যেকটা মানুষ তার জন্ম থেকে দেখে এসেছে, ঠিক তেমনি ঈশান এগুলো দেখে আসছে। কিন্তু আজ তার বড় অদ্ভুত লাগছে সবকিছু। ও বুঝতে পারছে ওর সারা শরীরে ক্লান্তি, অবসন্নতা যেন জড়িয়ে আছে, কিন্তু তা সত্ত্বেও বিছানায় নিজের পিঠ ঠেকাতে ইচ্ছে করছে না। রাতের ঠান্ডা হাওয়া ওকে ছুঁয়ে যায়, স্নেহের পরশে জড়িয়ে দেয় বারবার। ঈশান গাছেদের সেলুলয়েডে অবয়ব দেখতে দেখতে মনে করে তার অতীতের কথা। ঈশানের তখন কলেজ শেষ, ইউনিভার্সিটি লাইফ সদ্য শুরু হচ্ছে। একদিন ইউনিভার্সিটি ক্যাম্পাসে বসে সিগারেট খাচ্ছে ঈশান। আকাশে তখন হালকা মেঘের আঁচল। মৃদুমন্দ ঠান্ডা হাওয়া ছুঁয়ে যাচ্ছে খালি খালি। কখনো কখনো সেই হাওয়ার দুষ্টুমি কাঁপিয়ে দিচ্ছে শরীর। ঠিক তখনই সে দেখেছিল রিমাকে। পিঙ্ক টপ আর ব্লু জিন্স, স্ট্রেট চুল পিঠ ছুঁয়ে ঢেউ খেলছে, আর নরম দুই ঠোঁটে পিঙ্ক লিপস্টিক গাঢ় করে দেওয়া। চোখের পাতা আঁকা যেন এক অজানা কোনো শিল্পীর তুলির টানে। ঈশান অবাক হয়ে দেখে সেই মেয়েটিকে, ঠিক যেমন আজ। না, আজ মোটেই অবাক হয়ে দেখেনি, দেখেছিল ঘৃণার চোখে। নিজের অজান্তে গভীর রাতে এই ব্যালকনিতে দাঁড়িয়ে হেসে ফেলে ঈশান। অদ্ভুত ব্যাপার, বড়ই অদ্ভুত। কি শক্তি আছে এই মেয়েটার মধ্যে কে জানে। শত শত ঘৃণা, শত অভিমান থাকা সত্ত্বেও আজ এই সময় একটা বিপদের মধ্যে দাঁড়িয়ে তার সুখ স্মৃতিতে হাসি আসে ঈশানের ঠোঁটের কোণে। এই তো বছর 5 আগের ঘটনা। একবার মনের আয়নায় পর্দা সরিয়ে দিলে যেন মনে পড়ে যায় এই তো কিছু মুহূর্ত আগেই, মিনিট খানেক বা ঘন্টা খানেক আগেই ঘটে গেছে। সেই দিন বিকেলে ঈশান আর রিমার প্রথম দেখা হওয়ার কথা। ততদিনে রিমা ঈশানকে বলেছে ভালোবাসি। ঈশান তো তা বলেছে অনেক আগেই। সেই যে রিমাকে দেখা প্রথমবারের জন্য, তারপরেই কেটে গেছিল প্রায় 5 মাস। সেদিন ওদের যুগল হয়ে প্রথম দেখা হওয়ার দিন।
সাধারণ ভাষায় যাকে বলে ফার্স্ট ডেটিং। ও এসেছিল, প্রথমে পাশাপাশি হাঁটা, ফিসফিসিয়ে কথা, ওর নিঃশ্বাসের শব্দ, একবার সে নরম ঠোঁট ছুঁয়ে দেখার প্রবল আগ্রহ। ঈশানের সারা শরীর জুড়ে ওইটুকু সময়ে কেবল বিদ্যুতের ঝিলিক। তারপর পার্কে ঝিলের ধারে সাহস করে রিমার ঠোঁটে ঠোঁট ছুঁয়েছিল ঈশান। এই রাতে একা পুরুলিয়ার হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে অসুস্থ শরীরে এ সমস্তই কথা ভেবে হেসে ফেলে ঈশান নিজের মনে। হাতঘড়ির দিকে দেখে প্রায় রাত 12:10। রিমার কথা ভেবে মনটা খুশি হয় ঈশানের। মনে আনন্দ এলে শরীরের অবসন্নতা একেবারেই দূর হয়ে যায়। এই কথা কেবলমাত্র সত্যিই নয়, প্রমাণিতও বটে। সেটাই হয় ঈশানের। ধীর পায়ে হেঁটে যায় সে বিছানার দিকে, পিঠ এলিয়ে দেয় বিছানায়। গাঢ় হয়ে ঘুম নেমে আসে ঈশানের চোখে, ঠিক যেন রিমার পরম স্নেহে হাত বুলিয়ে দেওয়া ওনার পরশ। গভীর ঘুমেই আচ্ছন্ন হয়ে পড়ে ঈশান। ঈশান, এই ঈশান, ওঠ, উঠে পড়। শরীর কেমন তোর? ঈশান ধীরে ধীরে চোখ খুলে দেখে সারা ঘর রোদে ঝলমলে। সির ওর পা ছুঁয়ে ডাকছে। ঈশান ধীরে ধীরে উঠে চোখ খোলে, কিন্তু কই, ওর শরীরে আর কোনো যন্ত্রণা নেই তো। তবে কি সত্যিই সেদিনের মতো আজও ঈশান উপশম পাচ্ছে কেবলমাত্র রিমার উপস্থিতিতে? যদিও আজকের এই উপস্থিতি খুবই সামান্য, খুবই তুচ্ছ। নিঃশ্বাস ফেলে ঈশান। চিন্তা করিস না ভাই, ঠিক আছি। ফ্রেশ হয়নি, তারপর ডিসিশন নিচ্ছি কি করা যায়। ঈশান বাথরুমে যায়। সিড বিছানা পরিষ্কার করতে থাকে। রাজা প্রতাপরুদ্র স্বীকার করে ফিরেছেন 15 দিন আগে। মহারানী এই মুহূর্তে খুবই দুশ্চিন্তায় রয়েছেন। মহারাজের হলোটা কি? ভালো করে খাওয়া দাওয়া করেন না, নিদ্রা নেই, সব সময় কেমন যেন এক চিন্তায় মগ্ন থাকেন। অত্যন্ত ভাবিত হয়ে মহারানী বসে। আজ ফিরবেন রাজজ্যোতিষী। দূর রাজ্যে ওনার মেয়ের বিবাহ হয়েছে, সেখানেই গিয়েছিলেন। মহারানীর চিঠি পেয়ে আজই উনি ফিরছেন সেখান থেকে। এ সমস্ত সাতপাঁচ ভাবছেন মহারানী। এমন সময় বাইরে থেকে ভেসে এলো অন্দরমহলের প্রহরীর শব্দ। মার্জনা করবেন, দূত একটি খুবই উদ্বেগের খবর নিয়ে এসেছে। মহারাজ কি একটিবার অনুগ্রহ করে বাইরে বেরিয়ে আসবেন? ঠিক এমনই সময় মহারাজ বেরিয়ে আসেন। দূতের কাছে সংবাদ মেলে রাজ্যে গতকাল রাত থেকে ছড়িয়ে পড়েছে কোনো এক অসুখ। মুহূর্তের মধ্যে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। কোথা থেকে যেন এক ভয়ানক বিষবাষ্প উড়ে এসেছে এই রাজ্যে। আরো এক ভয়ানক দুঃসংবাদ, এক ঝাঁক বিদেশি পতঙ্গ আক্রমণ হেনেছে এই রাজ্যের শস্য খেতে। মহারাজ আর মহারানী দুজনেই ভীষণই উদ্বিগ্ন হয়ে পড়লেন এমন এক সংবাদে। মহারাজ সঙ্গে সঙ্গে নির্দেশ দেন জরুরি ভিত্তিতে সভার আয়োজন করতে, যেখানে সমস্ত মন্ত্রীদের ওনার এই মুহূর্তেই চাই। দ্রুত প্রস্তুত হন তিনি। তবে একবার তিনি অন্দরমহলের বারান্দায় এসে দাঁড়ান। পশ্চিমে চেয়ে দেখেন এক কালো মেঘ যেন নেমে আসছে মাঠের ওপর। বুঝতে পারেন তিনি যে এ মেঘ নয়, পতঙ্গের দল। এরপরে উনি পূর্ব দিকে তাকান। এখান থেকে যে জনপদ দেখা যাচ্ছে, সেই জনপদ থেকেই ভেসে আসছে হাহাকার আর কান্নার রোল। সে সমস্ত কিছু দেখে প্রজাদরদি প্রতাপরুদ্রের চোখ দিয়ে জলের ধারা নেমে আসে। উত্তর দিকে তাকানোর সাহস আর তার হয়ে ওঠে না। মহারাজ তড়ি ঘড়ি মন শক্ত করে মহারানীকে আসছি বলে রওনা দেন রাজসভায়। রাজসভায় পৌঁছে উনি দেখেন সবাই গোমরা মুখে বসে। মহারাজের আসনের সামনেই পায়চারি করছেন রাজজ্যোতিষী। তিনি মহারাজকে আসতে দেখেই প্রণাম করেই বললেন, অপরাধ মার্জনা করবেন মহারাজ। প্রত্যেক রাজ্যের পতনের সময় আসে, আজ এ রাজ্যের পতন হবে। চমকে ওঠেন মহারাজ।
হাতের মুঠি শক্ত করেন, বলেন, রাজ জ্যোতিষী, কি বলছেন আপনি এসব? কেন, এর কি কোনো প্রতিকার নেই? না মহারাজ, আপনি হাজার চেষ্টা করলেও ঠেকিয়ে রাখতে পারবেন না। আজ দ্বীপ্রহরের মধ্যে আমাদের সবাইকে এই রাজ্য ছেড়ে পালাতে হবে। রাজ্যতীষীর কথা শেষ হয় না, বাইরে আওয়াজ ওঠে, পালিয়ে যাও, পালিয়ে যাও। দূত দৌড়ে এসে খবর দেয় বিপদ বেড়েছে। এই রাজ্যেরই পাশ দিয়ে বয়ে চলা নদী, কোশমিনকালেও যে নদী কোনোদিন একের বেশি দুটো ঢেউ তোলেনি, সেই নদী আজ ফুঁসে উঠেছে। একের পর এক গ্রাম ভাঙতে ভাঙতে এগিয়ে আসছে এই রাজপ্রাসাদের দিকে, আর সঙ্গে করে নিয়ে আসছে এক তীব্র হাওয়া। সবকিছু ধ্বংস করতে করতে এগিয়ে আসছে সে। রাজ্যতীষী কিংকর্তব্য বিমূঢ় হয়ে মহারাজকে বললেন, পালানো ছাড়া আর কোনো পথ নেই মহারাজ। পালান, মহারানীকে খবর দিন, রাজসভাসদরা পালিয়ে যান। ততক্ষণে মহারানী সহ প্রাসাদের প্রায় সবাই নেমে এসেছে নিচে। সেই ধাবমান নদীর স্রোতের তোড়ে তখন মাটি কাঁপছে। কিচ্ছু ভাবেন না মহারাজ, সবাইকার সাথে তিনিও পালাতে থাকেন এই রাজ্য ছেড়ে। পিছনে পড়ে থাকে তার সাধের রাজ্য। কোন পাপের কারণে এমন হলো, এতটুকু ভাবার সময় তো তার কাছে নেই সেই মুহূর্তে। পিছনে হাসতে থাকে এক পাপ, এক অভিশাপ, যা রাজা করেছেন তার নিজের অজান্তে। অনেকগুলো দিন পেরিয়ে গেছে। ঈশান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তবে কার যত্নে? রিমার যত্নে। হ্যাঁ, রিমা আর ঈশান দুজনে ভুল বুঝে সরে গিয়েছিল বছরখানেক আগে। আবার তাদেরকে মিলিয়ে দিয়েছে রিমার এই ফিল্ম সিটির ম্যানেজার হয়ে আসা আর ঈশানের এই ফিল্ম সিটিতে একের পর এক হয়ে যাওয়া হত্যাকাণ্ডের রহস্য খুঁজতে এসে। তদন্তে অগ্রগতি বলতে গেলে ওরা ফিল্ড ওয়ার্ক করেই এখানে এসছে। এখন ওরা কলকাতায় ফিরেছে দিন তিনেকের জন্য। সিড আর ঈশান যে কোম্পানির হয়ে কাজটা করছে, তারা আর ওদের হোটেলে রাখবে না। ফিল্ম সিটির কাছেই একটা বাড়িতে ওদের ব্যবস্থা করেছে। তারা ফিরলে ওই বাড়িতেই উঠবে। সেসব কথা এখন থাক। আপাতত ঈশান আর রিমার ফিরে আসার কাহিনীতেই আলোকপাত করা যাক। প্রত্যেক ভুল বুঝাবুঝির অবসান ঘটে একটা মান অভিমান পর্ব দিয়ে। ঈশান চেয়েছিল রিমার মুখ দর্শন না করতে, তবে রিমা অবশ্য তাই চায়নি। সেদিন যখন ঈশান অনেকটাই সুস্থ, তখন ওরা আবার গেল ফিল্ম সিটিতে তদন্তের স্বার্থে। সেই দিনটা সারা দিন ওরা তদন্তের কাজ করেছিল। ঘুরে ঘুরে দেখেছিল প্রাচীন রাজবাড়ি তথা ওই ফিল্ম সিটির প্রত্যেকটা রুম। খোঁজ নিয়েছিল স্থানীয় দালাল চক্রের বিষয়ে, খুঁটিয়ে খুঁটিয়ে তথ্য সংগ্রহ করেছিল। প্রত্যেকটা কাজে ওদের সাহায্য করেছিল নবাগতা রিসেপশনিস্ট রিমা। ঈশান বারে বারে না চেয়েও চোখ চলে গিয়েছিল রিমার ওপরে, আর রিমাও ঈশানের ওপরে চোখ নামিয়ে ফেলেছিল দুজনেই। রাজবাড়ির প্রাচীন সোঁদা গন্ধ আর নতুন রঙের প্রলেপ দুইয়ের মিশেল ওদের যেন বলছিল, একবার একবার কথা বলো। এক আশ্চর্য ব্যাপার সেদিন অনুভব করেছিল ঈশান। কোন রকম অসুস্থতা, কোন রকম কষ্ট একটি বারের জন্য ছুঁতে পারেনি তাকে। ঈশান সেই রাতে আবার হোটেলে ফিরে আসে। একা ব্যালকনিতে দাঁড়ায়, মনের গভীরে ফিসফিসিয়ে করে ওঠে, একবার একবার কথা বলো। ফোনটা হাতে নিয়ে কন্ট্যাক্টের উপর চোখ ফেলেছিল সে। অনেক ভেবে সবুজ চিহ্নটায় স্পর্শ করে কয়েকটা রিং বেজে উঠতেই বুকের মধ্যে সমস্ত ধুকপুকানি থামিয়ে দিয়ে ওদিক থেকে বলে ওঠে সেই ঈশানের চির পরিচিত কণ্ঠস্বর। হ্যালো, আমি ঈশান বলছি। জানি, নাম্বারটা সেভই করা আছে। তা কেমন আছো তুমি? ভালো, ইনফ্যাক্ট তোমাকে আবার দেখে ভালো। ফ্লার্ট করা যায়নি তাই না? সত্যি বলছি। কিন্তু কেন? তোমার শরীর তো চট করে এতটা অসুস্থ হয় না। ঈশান খুলে বলে সবটা। রিমা দীর্ঘশ্বাস ফেলে।
তারপর ঘন্টা তিনেকের কথাবার্তায় উঠে আসে একের পর এক ভুল, সন্দেহ করতে করতে করে ফেলা ভুল সিদ্ধান্ত, অনেক সিরিয়াস সম্পর্ক যে কারণে বারে বারে ভেঙে পড়ে সে সমস্ত কথাবার্তা। ওরা সিদ্ধান্ত নেয় ফিরে আসবে, আবার নতুন করে পথ চলা শুরু করবে একে অপরকে প্রতিজ্ঞা করে। তারা বলে নতুন করে চলব, ভুল বুঝব না। তারপরে বয়ে যায় 15টা দিন একেবারে নদীর মতো। তদন্ত এগিয়ে চলে আর এগিয়ে চলে ঈশান আর রিমার পুরনো প্রেম নতুন মোড়কে। ওরা বাড়ি এসেছিল, রিমাও ছুটি নিয়ে ফিরেছিল কলকাতায়। সিড আর ঈশান আগামীকাল ফের ফিরবে পুরুলিয়ায় 3 সাতেকের মধ্যেই। রিমার ছুটিও শেষ, তাই তাকেও ফিরতে হবে। আজ তারা দুজনে সবার থেকে অব্যাহতি নিয়ে বসেছে বাবু ঘাটে, ঠিক আগেকার মতো। সুন্দরী গঙ্গার মন মাতানো হাওয়া, প্রিন্সেপ ঘাটের আলো আধারী পরিবেশ আর পুরনো মানুষের সান্নিধ্যে নতুন করে আসা, এই কি কম? এসব কিছু স্বাদ নিতে নিতে হারিয়ে গিয়েছিল ঈশান। সম্বিত ফিরল রিমার কথাতেই। তোমাদের ইনভেস্টিগেশন কত দূর? খুব বেশি যে এগিয়েছে এমনটা বলবো না, কিন্তু মোটিভ খুঁজে পাচ্ছি না। নিঃশ্বাস ফেলে ঈশান, তারপর আবার বলে, বাদ দে না এসব কথা, কতদিন পর দেখা হলো, আমরা নিজেদের কথা বলি। ওরা হাসে একে অপরের দিকে তাকিয়ে। ওরা ফিরে যায় ওদের প্রেমের সুখ সাগরে। সেদিনকার মতো ঘরে ফিরে আসে ওরা দুজনেই। বড্ড পিছুটান, কিছুতেই একে অপরের ফিরতে ইচ্ছা হয় না, তবুও ফিরতে হয়। যদিও ওরা যাবে একই গন্তব্যে, তবুও তো মন মানে না। যত একসাথেই থাকা হোক, কাজের জায়গা কাজেরই জায়গা, সেখানে যতই হোক একটা দূরত্ব তৈরি হয়েই যায়। ওখানে নিজেদের মতো করে কোনো মুহূর্ত তৈরি হয় না, দেখা হয় ওই কাজটুকুই হয় আর কি, ব্যাস ওইটুকুই। রাতে খাওয়া দাওয়া সেরে নতুন করে প্যাকিং করে রেখে সিডকে ফোন করে। ইয়োলিশ নাইট বারটা জেলে ঈশান বিছানায় পিঠ পাতল, একটু তাড়াতাড়ি ঘুমোবে। রাতে রিমাকে একবার ফোন করে অল্প কথা বলবে, কারণ কাল বেশ সকাল সকাল ট্রেনে উঠতে হবে। তাই জন্যই বেশি কথা আজ বললে চলবে না। এসির ঠান্ডা ঠান্ডা হাওয়াতে একটু একটু ঘুম আসতেই মুখটা ঘোরায় সে। ঘরের ড্রেসিং টেবিলের দিকে চোখটা যেতেই তার মনে পড়ে যায় কতদিন হলো সেই যে সেই শেষবারের মতো বিভীষিকাময় রাতের পর আর তো আয়নার সামনে নিজেকে দাঁড় করায়নি সে। যেমনি ভাবা তেমনি কাজ। ডিম লাইটের আলোয় নিজেকে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে গিয়ে দাঁড়ায় সে। অনেকক্ষণই দাঁড়িয়ে থাকে, কিন্তু কই না তো, কিছুই তো নেই। যা কিছু সে দেখেছিল পুরুলিয়ার রাতে, সেরকম কেউই নেই তো। বাইরে হঠাৎই কোথা থেকে একটা বিড়াল যেন কেঁদে ওঠে। ঈশান পাত্তা দেয় না। মুহূর্তের জন্য মুখটা ঘুরিয়ে পিছন দিকে দেখতে যাবে, তখনই কিছু একটা দেখে চমকে যায় সে। আবার সেই প্রচন্ড উত্তেজনা এক নিমেষে ঘিরে ফেলে তাকে। ড্রেসিং টেবিলের আয়নায় সে নেই, আছে সেই রাজার পোশাকে মানুষটা, যাকে এর আগেও সে 2 বার দেখেছে এই কাঁচের প্রান্ত থেকেই। ভয়ে ভয়ে নিজের শরীরের ওপর হাত রাখতে গিয়ে আবারও চমকে যায় সে। এটা কি? এ কাকে দেখছে সে? ঠিক ওর পিছনে দাঁড়িয়ে। কোন ভয়ানক চেহারা তার নেই, একজন সাধারণ মানুষ ঠিক তার পিছনে দাঁড়িয়ে। দাড়ি ভর্তি মুখ, মাথায় কুণ্ডলি পাকানো পাকানো চুল, পোশাক পুরনো দিনের। চুপ করে দাঁড়িয়ে রয়েছে সে, মাথাটা নিচের দিকে নামানো। কোনো কিছুর উপরে পরম যত্নে পরম স্নেহে হাত বোলাচ্ছে সে। তার ভঙ্গিমায় তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তার হাতে জড়ানো একটা সাপ। হ্যাঁ, সাপ। আর তার শরীরে হাত বোলাচ্ছে ওই মানুষটা। কিন্তু
সাপটির চোখ ভালো করে খেয়াল করলে দেখা যায় সেটা সম্পূর্ণ সবুজ, আর তার জিভ আর সহ্য করতে পারে না ঈশান। একটু জোরেই বলে, কে আপনি? এখানে কি করছেন? লোকটি মাথা তোলে। ড্রেসিং টেবিলের প্রতিচ্ছবিতে ঈশান স্পষ্ট দেখতে পায় লোকটার মুখ। চোখ দুটো সবুজ হয়ে জ্বলছে, ভয়ে শিউরে উঠছে সে। একটা শীতল সরীসৃপ ঈশানের পিঠে যেন আঁচড় কাটতে কাটতে নেমে যায় ঈশানের পিঠ বেয়ে। লোকটার ঠোঁট চওড়া হয়, বেরিয়ে আসে এক ভয়ানক মুখবিবর। এক তীব্র দুর্গন্ধে যেন ঢেকে যায় ওর ঘরের সমগ্র পরিবেশ। ঈশান মুখে একটা বিকট শব্দ করে পিছন দিকে ফিরতেই যাবে, কিন্তু দেখে যে কই, কেউ তো নেই, কোনো গন্ধ নেই। কোথায়? কিচ্ছু কোথাও নেই। থরথর করে কাঁপতে থাকে তার পা। একটা কম্পন যেন মেঝে থেকে তার শরীর স্পর্শ করে মাথার উপর উঠতে থাকে। একটা মৃদু গোঙানি আর দরদর করে ঘাম নেমে আসে তার শরীর বেয়ে। ঈশানের দু চোখ অন্ধকার হতে থাকে ক্রমশ। সেইটুকু বুঝতে পারে আস্তে আস্তে সে মাটিতে লুটিয়ে পড়ছে। পরের দিন সকালে ঈশান আর কাউকে কিচ্ছু বলে না। ও ভাবে সিডকে কিছুই বলবে না, রিমাকেও না। সকালে টুকটাক কথা বলে রিমার সাথে, কিন্তু একেবারেই স্বাভাবিকভাবে। তারপরেই সে রওনা দেয় স্টেশনের উদ্দেশ্যে। সিড বা রিমা কেউই জানতে পারে না গত রাতে ঠিক কি কি ঘটেছে ঈশানের সাথে। ট্রেনে যতটা সম্ভব স্বাভাবিক আচরণ করে ঈশান। ওরা কেউই বুঝতে পারে না যে গত রাতেও ঈশানের সাথে ঘটে গেছে ঠিক একই ঘটনা। কিন্তু ঈশানের মনে তখন আবার নতুন করে চেপে বসেছে গুচ্ছ গুচ্ছ ভাবনা। ওকে একেবারে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে সেসব। কেবলই তার মনে হচ্ছে ও যা কিছু দেখছে, যা কিছু প্রত্যক্ষ করছে, সত্যি কি এগুলো সম্ভব, নাকি কঠিন কোনো অসুখ ওকে চেপে ধরেছে, যে অসুখকে হ্যালুসিনেশন বলে। কিছুই বুঝতে পারছে না ও। সিড একবার বাথরুমে গেলে রিমা ঘন হয়ে আসে ঈশানের কাছে। মাথার ওপর আলতো হাত রেখে সে জিজ্ঞেস করে, কিছু হয়েছে? বলবে? আমার কিন্তু তোমাকে ভালো লাগছে না। রিমার হাতটা ধরে ঈশান, বলে, আমি তোমাকে আজ বিকেলে বলছি রিমা, বলবো। রিমা মুখের ভঙ্গিমায় বুঝিয়ে দেয়, বেশ ঠিক আছে। এভাবেই সময়টা কেটে যায়। ট্রেন এসে থামে পুরুলিয়া জাংশন স্টেশনে। কিন্তু মেঘ কাটে না ঈশানের মনের ভেতর থেকে। যেহেতু তিনজনে একই কোম্পানির কাজে, তাই তাদের তিনজনের জন্য একটাই গাড়ি কোম্পানি ব্যবস্থা করে রেখেছিল পুরুলিয়া স্টেশন থেকে। ঘন্টা দুয়েক পরে ওরা পৌঁছে যায় নিজের নিজের গন্তব্যে। রিমা ওদের জন্য বরাদ্দ স্টাফ কোয়ার্টারে, আর সিড আর ঈশান যে বাড়ি ওদের জন্য ফিল্ম সিটির কাছে বরাদ্দ করেছে কোম্পানি, সেই বাড়িতে। দুপুরে ফ্রেশ হয়ে সিড বিছানায় শুয়ে আপন খেয়ালে ফোন ঘাটছিল। ঈশান সে সময় ফোন করে রিমাকে। টুকিটাকি খোঁজখবর নেওয়ার পর রিমা জানতে চায় কি ঘটেছিল বা কি ঘটে চলেছে ঈশানের সাথে। ঈশান সবটা বলে রিমাকে। রিমা পুরোটা চুপ করে শোনে, তারপরে বলে, তুমি আমাকে এটা আগে কেন বলনি? তোমার তো এখানে আসা আবার ঠিক হয়নি। তারপর কিছুটা সময় রিমা চুপ করেই থাকে, একেবারে চুপ। এদিকে ঈশানার চুপ থাকতে থাকতে হাউ হাউ করে কেঁদে ফেলে, বলে, গতকাল রাতেও আবার একই ঘটনা ঘটেছে আমার সাথে। আমি সত্যি জানি না কোন পাপে আমায় এই দুঃস্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে। আমি পারছি না রিমা, আমি পারছি না। ডুকরে কেঁদে ওঠে ঈশান। রিমা খানিকক্ষণ চুপ থেকে তারপরে বলে, চুপ করো, এখন উপায় বলতে। ঈশান বেরোয়। ফিল্ম সিটির গেটের সামনে না দেখা করে একটু দূরে আম গাছের নিচে গিয়ে দেখা করে ওরা। বিশেষ খুঁজতে হয় না ওদের। একটু দূরে ফিল্ম সিটির পিছনে
যে বড় পুকুরটা, সেই পুকুরের আশেপাশের জঙ্গলের ঘন নিবিড় হয়ে আসা ছাওয়া আর পুকুর থেকেই উঠে আসা ঠান্ডা হাওয়াতে আরামে চোখ বুজে শুয়েছিল লোকটা। কাঁচা পাকা দাড়ি উঠছিল বাতাসে। ওরা ধীর, অতি ধীর পায়ে তার পাশে গিয়ে বসে। ঈশান অতি ধীরে ধীরে তাকে ডেকে বলে, শুনছেন শুনছেন? লোকটা চোখ মেলে দেখে ওর সামনে ঈশান দাঁড়িয়ে। ঘুম চোখে খানিকটা কুঁচকে থতমত খেয়ে উঠে দাঁড়ায় লোকটা। বলে, মহারাজ, আপনি আপনি আবার এসেছেন? আপনি আপনি পালিয়ে যান মহারাজ, আপনি আপনি পালিয়ে যান। ঈশান জোর দিয়ে বলে ওঠে, বেশ বেশ, তাই ধরে নিলাম আপনি আমাদের মহারাজ, কিন্তু বিপদের কথা যদি ধরি সে তো আমার পিছু ছাড়ছে না। আমি জানি আপনি পারবেন আমাদের বিপদ থেকে রক্ষা করতে। বলুন কি সেই পথ? লোকটা নিজের মনে আউল নাড়তে থাকে। আউল নাড়তে নাড়তেই সে বলে ওঠে, কি করছে? আমি 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 সাধারণ পেয়াদা, আমি কি করে রক্ষা করব আপনাদের? এই বলে তীব্র চিৎকার করে সে দৌড়ে মিশে যায় ওই জঙ্গলের মধ্যে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকে ঈশান। রিমা দাঁড়িয়ে থাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে রিমা বলে, ঈশান ওঠো, সোজা হয়ে বসো। ঈশান রিমার কথায় সোজা হয়ে বসে। মুখে তার বিরক্তি। এতদিন ধরে লড়তে লড়তে সে একেবারে ক্লান্ত, রীতিমতো ক্লান্ত। কিন্তু রিমা ওর কাঁধে হাত রেখে বলে, শোনো, পুরনো আগের জন্মের কোনো অভিশাপে হচ্ছে এসব তোমার সাথে, দেখো। রিমার কথা শেষ হয় না। ঈশান বলে ওঠে, পাগল হয়েছ তুমি? এসব আবার হয় নাকি? তুমি বুঝছো না? হয়। তুমি জানো না ঈশান, এগুলো সব হয়। আজ দেখো বিকেল হয়ে এসছে, আজ আর ফিরে যাবে না, তুমি কাল ফিরবে। বিশ্বাস করো, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, থাকতে পারবো না আমি তোমাকে ছাড়া। পাগলের মতো হয়ে ওঠে রিমা। রিমাকে এক লহমায় জাপটে ধরে ঈশান। বলে, তুমি এমন করছো কেন? রিমার দু চোখে জল। পুরুলিয়ার এই অঞ্চলে একটা অপরিচিত পুকুরের পাশে বসে ওদের ছুঁয়ে যায় এক অতি পরিচিত বাতাস। তোমার সন্তান আমার পেটে ঈশান, আমি দুদিন আগে তার উপস্থিতি টের পেয়েছি। ঈশান রিমার গাল দুটো শক্ত করে ধরে। মনে পড়ে যায় 1 মাস আগে ওদের পুরুলিয়া শহরের ওই হোটেলটার কথা। সিড সেদিন একাই গিয়েছিল তদন্তের স্বার্থে। রিমা এসেছিল ওকে দেখতে। ওরা মিউচুয়ালি ফিরে এসেছিল তখন একে অপরের কাছে। দিন 3 আগেরই ঘটনা এটা। প্রচন্ড ঝড় বৃষ্টির রাতে সিড ফিরে আসতে পারেনি সেদিন হোটেলে, আর রিমাও ফিরে আসতে পারেনি তার গন্তব্যে। তারপরে গভীর রাতে ওদের কাছাকাছি আসা, আরো ঘনিষ্ঠ হওয়া, ঠিক কলেজ লাইফের দিনগুলোর মতো। ঈশানের চোখ দিয়েও গড়িয়ে পড়ে জল। ঠোঁট ডুবিয়ে দেয় ঈশান রিমার নরম 2 ঠোঁটে। পরিচিত বৈকালী বাতাস খুব যত্নে হাত বুলিয়ে দেয় ওদের দুজনের সারা শরীর জুড়ে। ঘরে এসে একেবারে নিঃশব্দ হয়ে রইল ঈশান। সিড বার কয়েকবার জিজ্ঞাসা করলো ওকে, কিন্তু সেভাবে কোনো উত্তর দিল না সে। কারণ ও এখন জানে যে ওকে কি করতে হবে। সিড কিছু কাজ করতে থাকে। বিকেলে ফেরার পর থেকে ঈশানের সাথে ওর অল্পই কথা হয়, কারণ তদন্তের কাজ এখনো অনেকটা বাকি। সিড সবটা ব্লুপ্রিন্ট করে রেখেছে নিজের কাছে। কিছু কিছু কাজ গুছিয়ে নিয়েছে সে। আর ঈশান চুপ করে শুয়ে শুয়ে ভেবে নেয় ঠিক এরপরে ওকে কি কি করতে হবে। রাতের খাওয়া দাওয়া শেষ। সিড আর ঈশানের। ঈশান কথা বলছে রিমার সাথে। নতুন যে বাড়িতে ওরা এসেছে, কোম্পানি থেকে ওদের জন্য হাউসকিপিং সেখানে রাখা হয়েছে। রান্নাটা সত্যিই সুন্দর তার। দুজনেই ঘুমিয়ে মগ্ন এখন। জানলার কাঁচ ভেদ করে
ওদের মুখে এসে পড়ছে চাঁদের আলো। আসলে আগামীকালই পূর্ণিমা। সিড এখনো জানে না যে ঈশান চলে যাবে। রিমাও জানায়নি তার কোম্পানিকে তারও চলে যাওয়ার কথা। ওরা দুজনেই এখন দূরে দূরে কোথাও চলে যাবে বলে ঠিক করেছে, সবাইকে ছেড়ে, সবকিছু ছেড়ে। রাতে কতক্ষণ ঘুমিয়েছে ঈশান তা জানে না। ওর মুখের উপর এতক্ষণ খেলা করছিল বেশ স্পষ্টভাবেই চাঁদের আলো, কিন্তু ঘুমন্ত ওরা কেউই বুঝতে পারল না সেই আলোর ওপরেই ঈশানের ঠিক মুখের ওপর কিলবিল করছে কিসের যেন ছায়া। না, ছায়া নয়, এক জীবন্ত অবয়ব। ঘরে হঠাৎ করেই নেমে আসে প্রচন্ড ঠান্ডা, কিন্তু এসবই ঘটছে ওদের অগোচরে। ধীরে ধীরে পাল্টে যেতে থাকে ঘরের পরিবেশ। একটা তীব্র দুর্গন্ধ ভাসতে থাকে ঘরের পুরো বাতাস জুড়ে। ঘুমে অচৈতন্য ঈশান নাক কুঁচকে ফেলে সেই দুর্গন্ধে। ততক্ষণে বদলে গেছে অনেক কিছু। বদলে গেছে ঘরের দেওয়াল, বদলে সেখানে দেখা দিয়েছে জঙ্গল। খাট বদলেছে, লুপ্ত হয়েছে সিট। ঈশান আর ঈশান নেই, পরিণত হয়েছে এক প্রাচীন মহারাজের অবতারে। তার থেকে একটু তফাতে ধুনি জ্বলছে। সেই ধুনির সামনে বসে রয়েছে সেই লোকটা যাকে গত রাতে দেখেছিল ঈশান। আদুল গা, পরনে কৌপিন, মুখে কাঁচা পাকা দাড়ি, চোখ দুটো অসম্ভব রকমের সবুজ আর দীপ্তিময়। তার গায়ের রং ঘন কৃষ্ণবর্ণ, আর তার বাঁ হাতে জড়ানো একটি সাপ, যাকে দেখলে সেও যে জীবিত নয় সেটা স্পষ্টই বোঝা যায়। লোকটা এবারে হিস হিসিয়ে শব্দে ডেকে ওঠে, মহারাজ, মহারাজ, মৃত্যুর সময় যে ঘনিয়ে এলো, চোখ খুলুন। ঈশানের ঘুম ভেঙে যায়। এমন অস্বাভাবিক পরিবেশে নিজেকে আবিষ্কার করে পুনরায় নিজেকে আবৃত করে ফেলে এক প্রচন্ড ভয়ের চাদরে। সে ওঠার চেষ্টা করে বারংবার, কিন্তু পারে না। সেই দৃশ্য দেখে এমন শব্দে সেই লোক হেসে ওঠে, চিল শকুনও যেন কেঁদে উঠছে সেই শব্দে। ঈশানের মধ্যে কেমন যেন এক ক্রোধ জেগে ওঠে। প্রচন্ড জোরে সে নিজের শরীরটাকে এক টান দেয়। সেই হ্যাঁচকা টানে সে উঠে বসতে পারে সোজা হয়ে। সেই দেখে সেই লোক যেন চমকে ওঠে। ধীরে ধীরে পরিবর্তিত হয় তার রূপ। শরীরের চামড়া বিলুপ্ত হয়ে সৃষ্টি হয় কালো কালো আঁশ। হাত আর পা বদলে গিয়ে রূপ নেয় কোনো এক পাখনার মতো অঙ্গে। পেটের কাছ থেকে বাকি অংশটা ঈশানের সামনে রূপান্তরিত হয় এক সাপের মুখে। অতি বৃহৎ, চোখগুলো লাল গুলির মতো হয়ে জ্বলতে থাকে। মুখের ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে এক চিরা কালো লিকলিকে জীব। তীব্র এক দুর্গন্ধে ক্রমে গাঢ় থেকে অতি গাঢ় হয়ে ওঠে চারপাশ। এ সমস্ত প্রত্যক্ষ করে ঈশান প্রচন্ড চিৎকার করে বলে, কে তুই? নেমে আসতে যায় সেই চিতার উপর থেকে। ঠিক তখনই ওই অবয়বের শরীরের এক থাবার মতো উপাঙ্গ ওর দিকে ধেয়ে আসে সজোরে। ওকে পেঁচিয়ে ধরে নেয় শক্ত করে। প্রচন্ড ঠান্ডা সেই অঙ্গ, আর কি প্রবল চাপ। ঈশানের প্রাণবায়ু যেন বেরিয়ে আসতে চায় প্রবল যন্ত্রণায়। সেই মূর্তি, সেই দৃশ্য প্রত্যক্ষ করতে করতে হিস হিসিয়ে বলে ওঠে, মহারাজ, মনে পড়ে সেই বিকালের কথা? আপনি জঙ্গল ধ্বংস করতে এগিয়ে আসছিলেন আমাদের গায়ের দিকে। আমি আপনাকে কেবল অনুরোধ করার জন্য আপনার কাছে এসেছিলাম। আপনি শোনেননি। আমি চিৎকার করেছিলাম, আপনি শুনতে পাননি। পরিবর্তে আপনি আমার আচমনকে। এই বলে
হিসির শব্দে ডুকরে ওঠে সে। আবারও সে যেন তার চোয়াল শক্ত করে বলে, আপনি আমার আজমনকে পরিবর্তে আপনি আমার আজমনকে। এই বলেই সেই মূর্তি হেসে ওঠে এক প্রচন্ড শব্দ করে। সেই মূর্তি যে থাবা দিয়ে পেঁচিয়ে রেখেছে ঈশানকে, এত প্রবল সেই থাবার চাপ যে ঈশানের এবার মনে হচ্ছে বুকের পাঁজরগুলো তার পিষে যাচ্ছে একে অপরের সাথে। কিন্তু ভয় নেই, এখন তার চোখে কেবলই রয়েছে মৃত্যু, মৃত্যুর প্রবল যন্ত্রণা। ঈশান কিচ্ছু বলতে পারে না। সেই মূর্তি হেসে ওঠে এক প্রবল আক্রোশে। পূর্ণিমার চাঁদ তখন ঢেকে গিয়েছে কালো অন্ধকার মেঘে। সেই অভয়ব আবারও হিস হিসিয়ে বলে ওঠে, মহারাজ, এবার আমি জানি আমার মুক্তি। আর আপনি জন্মাবেন না। আপনাকে আজ আমি নির্বংশ করব। আবারও হেসে ওঠে সে। ঈশান তখন চিলের শিকার করা ইঁদুরের মতো তীব্র ছটফট করছে। সেই মূর্তির ভয়ানক সেই মাথা এবারে এগিয়ে আসতে থাকে তার দিকে। প্রচন্ড জোরে কামড়ে ধরে তার মাথা ধর থেকে আলাদা করে দেয় তার শরীর। প্রচন্ড হাঁপাতে হাঁপাতে এরপরে সেই অপশক্তি নেতিয়ে পড়ে, আর তার ঘাড় থেকে রিমা এদিকে পাশ ফিরে শোয়। ওর চোখে তখনও স্বপ্ন। ঘর বাঁধবে ঈশানের সাথে এক নতুন জগতে, যে জগতে ও, ঈশান আর ওর গর্ভে বেড়ে উঠছে যে সে। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সাত্যকী বসুর কলমে পাপ। সাত্যকী বসু জন্ম 10ই জুলাই বর্ধমানের জৌগ্রামে। ছাত্র জীবনে পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা এবং বর্তমানে আগন্তুক প্রকাশনার কর্ণধার। কবিতার পাশাপাশি রহস্য, অতিপ্রাকৃতিক ও ভৌতিক গল্পে জনপ্রিয় বিভিন্ন ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয়েছে তার নানান গল্প। তার সৃষ্ট কান্তি জ্যোতিষী ও মিস্টার সেন চরিত্র দুটি বেশ জনপ্রিয়। তার উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ সুচেতনা পাঠক মহলে বেশ জনপ্রিয়। আজকের গল্প পাঠে ছিল কুন্তল। অন্যান্য চরিত্রে রাজ, অরূপ, অনুরাধা, আস্তিক, আসঞ্জন, রিধিমা, রাকিব, পার্থপ্রতিম দাস, অর্ঘ্যদ্বীপ, রিমঝিম এবং আমি ব্রতদ্বীপ। গল্পের সূত্রধার আমি ব্রতদ্বীপ। শব্দ সংযোজন ও আবহে রণজয় ও ঈশান। প্রচ্ছদ অলঙ্করণে কৃষ্ণেন্দু। গল্পটির সমগ্র পরিচালনা ও পরিকল্পনায় পার্থপ্রতিম ও ঈশান। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের পরবর্তী গল্পের আপডেট সবার কাছে আপনার কাছে পৌঁছে যায়। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকবেন।